দেখো তো এদের মধ্যে তোমার পিতা কুঞ্জন আর লক্ষণ মনে মনে ভাবছে এই তিনটা কর্ম তো আমার বাবাই করছে। তাই এখন লক্ষণ বলছে যে ওরে বালক ধন, এই তিনটা কর্ম না আমার বাবাই করছে। আমার বাবুই তো করছে তিনটা। তাই এখন লক্ষণ বলছে এই তিনটা কর্ম তোমার বাবা করেছে, তাহলে তো আমরা তোমার সাথে যেতে পারবো না। তাই উসে বলছে যে লব দাদা, যে তুই এত গোটায় গোটায় পরিচয় জিজ্ঞেস করছিস, যদি আমাদের পরিচয় জিজ্ঞেস করে আমরা কি করবো? তাই আমরা কি এখানে আমাদের পরিচয় দিলে চলবে না? একটা বেলগুন লাগাই দিল। তাই উসে বলছে যে এই বাজারে একটি গন্ডগোল লাগাই দিয়া শেষ। তাই যখন কিনা ডাক দিয়ে বসে আছে গুড়াসুরের বউ, পিছনে পিছনে আমার পুরানি সিরিয়াল লেগে আমার পুরানি তাই এখন লাগছে একটা গন্ডগোল। বাজারের সমস্ত মাতব্বররা এসে জুটেছে এইখানে, বলছে লক্ষণ ঠাকুর গন্ডগোলের কারণ এই গুড়ানোর কারণ গুন্ডা গুড়া ওই যে কোনো আবার গুড়া আরে ওই যে আমার সে তো গুড়া আছে না, দেখো না বাচ্চা পুলো বলেছে সে গুড়া। হ্যাঁ তাই এখন বলছে এই ঘোড়ারই কারণ। ওই বালক দুটি বলছে যে এটা নাকি তাদের অশ্ব, আর এটা আমি বলছি যে এটা আমার যজ্ঞের অশ্ব। আর বাজারের মাতব্বররা বলছে যে তুমি বলছো তোমার অশ্ব, আর ওরা বলছে ওদের অশ্ব। তাই যার ডাকে এই অশ্ব যাবে, এই অশ্ব তার বাপের হবে। তাই এখন লক্ষণ দাঁড়িয়েছে এক পাশে আর লবকুশ দাঁড়িয়েছে এক পাশে। লক্ষণ অহংকার করে বলছে যে আমার যজ্ঞের অশ্ব আমার কাছেই আসবে, আর লবকুশ বলছে যে আমার মা যদি সতী সাবিত্রী হয় তাহলে এই যজ্ঞের অশ্ব আমার কাছে আসবে। তাই যখন লবকুশ হর্ষ হর্ষ বলে ডাক দিল, এই অর্শ এসে লবকুশের চরণে প্রণাম করলো। এই বড়া সবাই লক্ষণ খুব অপমানিত হচ্ছে। তাই লবকুশ এই অর্শটা লক্ষণকে দিয়ে দিল। এই লক্ষণ এই যজ্ঞের অর্শটা নিয়ে অযোধ্যার রাজসভায় দিল। প্রভু রাম বলছে যে লক্ষণ ওই বালক দুটিকে আপনি। লক্ষণ বলছে দাদা এই বালক দুটিকে আনা আমার দ্বারা সম্ভব না। আর এখন প্রভু রাম নিজেই চিন্তা করছে যে তিনি নিজে যাবে ওই বালক দুটিকে আনতে। আর বাল্মীক মুনি মনে মনে ভাবছে এখন যদি প্রভু রাম ওই ভরতের বাজারে যায় তাহলে প্রভু রামকেও ওই লবকুশ অপমান করবে তাহা দেখতে পায়। আর বাল্মীক মুনি আমি তো প্রভু রামের অপমান উত্তরাকাণ্ডে লিখি। তাই বাল্মীক মুনি বলছে যে প্রভু তুমি যদি বলো তাহলে আমি একবার যাই ওই বালক দুটিকে আনতে করতে। তাই এখন প্রভু রাম বলছে আপনি যাবেন, ঠিক আছে যান। ওই বাল্মীক মুনি করেছে গমন, ভরতের বাজারে গিয়ে দিচ্ছে দর্শন। ভরতের বাজারে গিয়ে বলছে দাদু ভাইরা ওদের যাওয়ার সময় হয়ে গেছে, তোরা আমার সাথে চল। তাই এখন লবকুশকে নিয়ে বাল্মীক মুনি করেছে গমন। অযোধ্যার কিছু নারীগণ গিয়েছিল জল আনতে। কিছু নারী বলছে যে দেখ সখীরা এই বালক দুটি কত সুন্দর, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই বালক দুটি যদি আমাদের কোলে বসতো তাহলে আমাদের জীবনটা ধন্য হতো। আরে একটা নারী অহংকার করে বলছে কি সাজনটাই না সাজাইছে গো, যেমন করে নাম রাখছে ওরা যদি আমার সন্তান হতো তাহলে আমি আরো সুন্দর করে সাজিয়ে দিতাম। এই কথা শুনে
লবকুশ গিয়ে ওই নারীদের কুলে গিয়ে বসলো যারা কিনা তাকে কুলে নিতে চেয়েছিল। চেয়েছিল ওই যে আমার এই মাসি আর ওই নারীটার অহংকার নিমিত্তেই চূর্ণ হয়ে গেল। তাই লবকুশকে নিয়ে মণি ঠাকুর করেছে গমন। বল ওই অযোধ্যায় গিয়ে দিচ্ছেন দর্শন। তাই এখন প্রভু রাম বলছে যে বালকগণ তোমরা রামায়ণ কীর্তন শুরু করো, আমি যজ্ঞে পূর্ণ আহুতি দেব। দিব আর বাল্মীক মুনি বলছে যে প্রভু তুমি রামায়ণ শ্রবণ করবে, তোমার সীতাকে তুমি বামে বসাবে আর তোমার পুত্রকে তুমি কুলে নিবে, তারপর তুমি রামায়ণ শ্রবণ করবে। আর প্রভু রাম বলছে যে মুনি ঠাকুর ঠাকুর আমি এখন সীতা পাইব কই, পুত্র পাইব কই? এখন তো আমার কাছে আমার সীতা নেই, আর আমি তো আমার সীতাকে 5 মাসের অন্তঃসত্ত্বা বনে দিয়েছি। আমার পুত্র হয়েছে কিনা কন্যা হয়েছে সেটাও তো আমি জানি, আমি জানি না। আর আমার সীতাও বা কোথায় আছে সেটাও তো আমি জানি না। তাই মণি ঠাকুর বলছে যে প্রভু তুমি ওই যে পূর্বে অশ্বমেধ যজ্ঞের সংকল্পের সময় তুমি স্বর্ণ সীতাকে বামিয়ে বসেছিলে, তুমি এখনো ঠিক তাই করো। আর তোমার ভক্তের পুত্রকে তুমি কুলে নিয়ে রামায়ণ কীর্তন শ্রবণ করো। তাই এখন ওই স্বর্ণের সীতাকে বামিয়ে বসেছে আর ভক্তের পুত্র হনুমানকে কুলে নিয়ে বসেছে, কেননা হনুমানই তো পরম ভক্ত। তাই এখন লবকুশ মনে মনে ভাবছে যেই জায়গায় কিনা বসার কথা আমার মায়ের, সেখানে কিনা সাধারণ সীতা, আর যেখানে কিনা বসবো আমরা 2 ভাই, সেইখানে কিনা বসিয়েছি ওই যে মুখপুরা বানর গিয়ে কুলো বসে, এই বানরের বাচ্চা বলে নাম করেছে, নাম নাম তুই কে কুলো বসেছিস রে? তাই আজকে রামায়ণটা খুব ভালোভাবেই বলবো। তাই লবকুশ রামায়ণ কীর্তন শুরু করে দিয়েছে। ওরে লবের বিনা